ওকে, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে আমাকে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। গুড ইভিনিং স্যার। এই তো গুড ইভিনিং। কি বলে দাও, দেখো কি বলছে। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে আমেরিকান পোয়েট্রি, তাই তো? তো আজকে তোমাদের চতুর্থ মাসের 12th ক্লাস। তো আমরা স্যার আজকে হার্ট অফ ডার্কনেসটা শেষ করতে চাইছি। হ্যাঁ, হার্ট অফ ডার্কনেস শেষ করব। তো যে দুটো কবিতা পড়াইছিলাম গত ক্লাসে, কোনো প্রবলেম আছে কারো? না স্যার। আচ্ছা, কারো সমস্যা নেই কোনো? না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা, তেমন সমস্যা নেই স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এদিকে প্রথমত সিলভিয়া প্ল্যাথের, এটা 23 তারিখ পর্যন্ত ডেটটা দেওয়া ছিল, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই পেপারের আর কি কোনো রাইটারের পড়া দেওয়া বাকি আছে কি? ইনি মনে হয় শেষ নাকি এটা? হ্যাঁ স্যার, কোনো বাকি নেই। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে আমরা এরপরে কোনটা পড়ব বলছিলাম, দেখি মডার্ন ড্রামা নভেলের 19th সেঞ্চুরি নভেলের দুটা হয়েছে, তাই তো? প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং টেল অফ টু সিটিস, এই দুটো হয়েছে, পড়তে দেওয়া ছিল। জি স্যার। আচ্ছা, তাহলে জেন আয়ার। আচ্ছা, তাহলে জেন আয়ারটা দিলাম। এর ভিতরে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো হার্ট অফ ডার্কনেস কি সবাই আমরা পড়েছি? পড়ছো সবাই? জি স্যার। আচ্ছা, তো পড়েছি স্যার, তবে খুব একটা বুঝিনি। না, ছোট নভেল তো, না বোঝার তো তেমন কিছু নাই, বলো। এর ভাষাগুলো ভীষণ কঠিন। তাই? ভাষা খুব কঠিন লাগলো? আচ্ছা, দেখি কি ধরনের কঠিন ভাষা আছে এখানে। মাসিটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সরি, আমি একটু 2 মিনিট সময় দিলাম। হ্যাঁ, তো নভেলটা পড়ে কি কিছুই বোঝা যায়নি বলো? আবার একটা আমদানি হলো কোথা থেকে? আমি একটু একটু বুঝছি, মানে ধোঁয়াশা, এমনটা না। তাহলে বুঝেছি, তবে একটু ধোঁয়াশা আছে। স্যার স্টোরি লাইনটা ধরতে পারি নাই স্যার, মানে এখানে নভেলটা পড়ার পরে যখন ক্রিটিসিজমটা করছি তখন একটু বুঝতে পারছি যে কাহিনীটা কি একটু একটু হলে কি হয়েছে। তো নভেলটা পড়ে অনেক কিছু বুঝি নাই, প্রথম স্টোরি লাইনই ধরতে পারি নাই। আচ্ছা, নভেলটা হচ্ছে যেহেতু এটা একজনের, মানে যিনি রাইটার সে কিন্তু সরাসরি লিখছে না, তাই তো? তিনি একজনের কাছ থেকে শুনে লিখেছেন। তাহলে যে এই গল্পটা বলছে তার নাম কি বলো তো? স্যার মারলো। হ্যাঁ, মারলো। হ্যাঁ, মার্লোর মুখে গল্পটা আসলে শোনা, মানে গল্পটা মার্লো বলছে আর রাইটার এটা লিখছে, এরকম একটা মানে কয়েকটা ধাপ আছে গল্পটার বিষয় নিয়ে। হ্যাঁ, আর গল্পটা আমরা অরণ্যকে পড়েছিলাম না থার্ড ইয়ারের? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক ওই ধাঁচের একটা গল্প, কলোনিয়ালিজম এবং ব্ল্যাক বা ব্ল্যাক পিপলদেরকে ডমিনেট করা, তাদেরকে ব্যবহার করে আফ্রিকা থেকে, হ্যাঁ,
মানে ইউরোপিয়ানরা গিয়ে আফ্রিকাতে কিভাবে তাদেরকে ডমিনেট করেছে, তাদেরকে কিভাবে এক্সপ্লয়েট করেছে, সেই বিষয়টা নিয়ে মেনলি আলোচনা এখানে, ঠিক আছে। আর এখানে আর মার্লো হচ্ছে মেনলি এখানে স্পিকার, সে তার ভ্রমণের মাধ্যমে গল্পটা বলছে, মানে সে আসলে ভ্রমণ করেছে আফ্রিকাতে, এবং এখানে একটা স্পেসিফিক একটা কান্ট্রির কথা বলা হয়েছে। সেটা কোন দেশ বলো তো? এখানে কঙ্গো। হ্যাঁ, কঙ্গো নামক একটা দেশের কথা বলা হয়েছে, তাই না? এবং তার সাথে কঙ্গো কিন্তু দুটা জিনিসের নাম, একটা একই সাথে দেশের নাম আর একটা কিসের নাম বলো? নদী। হ্যাঁ, এটা একটা নদীর নাম, তাই তো, রিভারের নাম। হ্যাঁ, তো দেখো এইখানে আমরা যদি একটু তার ইনফ্লুয়েন্সের কথা আমরা একটু রাইটার সম্পর্কে একটু যদি দেখি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো যদি আমরা একটু পড়ি, তাহলে আস্তে আস্তে ধারণাগুলো একটু ক্লিয়ার হবে। দেখো এখানে যে আলোচনা, থিমেটিক আলোচনাগুলো আছে, এর উদ্দেশ্যটা কি? এই যে এই জায়গাতে মেইনলি গল্পটা শুরু। এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই জায়গায় বলছে কি, এটা হচ্ছে অন দ্য সারফেস ইট রিকাউন্টস আ ভয়েস আপ দ্য কঙ্গো রিভার ইনটু দ্য আফ্রিকান ইন্টেরিয়ার আন্ডারটেকেন বাই চার্লস মার্লো, আ সিম্যান অ্যান্ড অবজারভার অফ হিউম্যান বিহেভিয়ার। কারণ আমাদের এখানে মূল যিনি কথক, তিনি হচ্ছেন চার্লস মার্লো। তিনি একজন সিম্যান, মানে সমুদ্রে চলাচল খুব ভালোবাসেন, এবং তিনি একজন অবজারভার অফ হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে। তিনি কঙ্গো নদী হয়ে আফ্রিকার যে ইন্টেরিয়ার, কারণ কি দেখো তো, আফ্রিকা যদি আমরা দেখি, আফ্রিকার ম্যাপটা যদি আমরা একটু বিবেচনা করি, দেখো তো এই যে ডিআরসি, তাই তো, এটা ডেমোক্রেটিক, দেখো রিপাবলিক অফ কঙ্গো, একটা বড় দেশ না বলো তো, একদম মাঝে না আফ্রিকার দেশটা? জি হ্যাঁ স্যার। দেখো একদম মাঝখানে, এবং যথেষ্ট বড় একটা দেশ আফ্রিকার। যদি আমরা এটা ধরি, এই পুরোটা হচ্ছে মনে করি এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আফ্রিকা, এর এই দেশটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো। এবং মোটামুটি সবুজ একটা দেশ। তো এইখানে দেখো যদি আমরা একটু খেয়াল করি, এখানে এই জন্য হার্ট বলা হচ্ছে, আফ্রিকার হার্টে সে অবস্থান করেছে, বুঝতে পেরেছ? এবং নিশ্চয়ই এদিক দিয়ে হয়ে হয়ে তিনি গেছেন, এদিক দিয়ে ঢুকছেন, যেহেতু মার্লো। এই হ্যাঁ, স্যার হার্ট অফ ডার্কনেস নাম দিয়েছেন নাকি স্যার? না, হার্ট অফ ডার্কনেস বলতে এটা একটা সিম্বলিক মিনিং। এখানে শুধু হার্ট অফ ডার্কনেস বলতে দুটা জিনিসকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে ডার্ক বলতে আফ্রিকান যে অশিক্ষিত, বা তারা হচ্ছে যে অমার্জিত, এটা অর্থ বোঝানো হয়েছে যে আফ্রিকার এবং জঙ্গলপূর্ণ একটা দেশ, যেটা হচ্ছে কি সূর্যের আলো যেন ওখানে প্রবেশ করে না, এরকম একটা ব্যাপার। তাহলে এটা একটা অর্থে এটা হচ্ছে কি ডার্কনেসের এটা একটা বিষয় বোঝাচ্ছে। আর একটা বিষয় বোঝাচ্ছে যে হোয়াইট পিপলরা, যারা নিজেদেরকে মনে করে কি ধর্মীয়, রাজনৈতিক, আধুনিক শিক্ষায় শিক্ষিত, এবং দে কনসিডার দেমসেলফ টু বি দ্য এনলাইটেন্ড পিপল অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু যখন তারা আফ্রিকাতে গেল, তখন আমাদের একটা ক্যারেক্টার আছে, তার নাম কি মিস্টার কার্জ। হ্যাঁ, কার্জ, তাই তো। ওই সেই কার্জ এর চরিত্র যদি মানে ধরি, তিনি একজন শিক্ষিত মানুষ, এবং আফ্রিকার মানে কি ইউরোপিয়ান একজন মানুষ, এবং তিনি নিজেকে খুবই ভালো একজন মানুষ বলে মনে করেন। কিন্তু যখন তিনি ওইখানে গেলেন, যখন তিনি অ্যাভেলেবেল, হ্যাঁ, যে সম্পদ দেখা শুরু করলেন, তখন তিনি সম্পদের দ্বারা লোভে পড়ে তিনি ওখানকার মানুষগুলোকে ইচ্ছা মতো এক্সপ্লয়েট করেছেন। তার মানে কি, তার নিজেরও যে হার্ট ডার্কনেসে পূর্ণ, ইউরোপিয়ান প্রত্যেকটা পিপলের লাইফ মানে হার্ট যে ডার্কনেসে পূর্ণ, সেটাকেও নির্দেশ করা হয়েছে। বুঝতে পেরেছো? যে তারা হয়তো নিজেদেরকে লাইট মনে করছে, কিন্তু হার্টের দিকে ঢুকলে বোঝা যায় যে তারাও কেমন বলো, একদম প্রচুর পরিমাণে ডার্ক, ঠিক আছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু এখানে যদি আলোচনা করি, সেগুলো আমরা পাবো। তো প্রথমে স্টোরি লাইনটা আমরা যদি একটু দেখি, এখানে দেখো আমাদের টেক্সটটা যদি একটু পড়ি, দেখো এখানে দুটা রিভারের একটা বিষয় বলা হয়েছে।
দ্য নীলি, তাই তো, আ ক্রুইজিং ইয়েল। এখন এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমাদের ওয়ার্ডের সমস্যা। ইয়েল মানে কি বলো? দ্য নীলি আ ক্রুইজিং ইয়েল, ইয়েল মানে কি আইডিয়া করো? স্যার নৌকা। হ্যাঁ, নৌকা, জাহাজ, তাই তো। দেখো স্যার আমি কি বানানটা উল্টা করে ফেললাম? ওয়াই ডাব্লিউ, হ্যাঁ হ্যাঁ, ওয়াই এ ডাব্লিউ এল, তাই তো, ওয়াই এ ডাব্লিউ এল, দেখছ? এই যে এই জাতীয় নৌকা, ঠিক আছে, ইয়েল। তাহলে হচ্ছে নাম, এই ইয়েলটার নাম হচ্ছে কি নীলি, ঠিক আছে তো? The Nile. হ্যাঁ, নীল। আ ক্রুইজিং ইয়েল সোয়াং টু হার অ্যাঙ্কর। সোয়াং মানে হচ্ছে দুলছে, অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর বলতে কি বোঝায়? যেখানে জাহাজকে কি নোঙ্গর করে রাখা হয়, তাই না? অ্যাঙ্কর করে মানে কি? হ্যাঁ, মানে নোঙ্গর করে রাখা। মানে মনে করো যে নিচে এক ধরনের ইয়া থাকে, ঠিক আছে তো, এই যে চেইন দিয়ে বা ইয়া দিয়ে বাঁধা থাকে, যেটাকে নোঙ্গর বলা হয়, অথবা দড়ি দিয়ে বাঁধা থাকে ইয়ার সাথে, সৈকতের সাথে। তা সে কী করছে? সোয়াং করছে টু হার অ্যাঙ্কর উইদাউট আ ফ্লাটার অফ দ্য সেলস। মানে কি? মানে বাতাস বইছে না, এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, যে সেল কিন্তু নড়ছে না, কিন্তু সে দুলছে। অ্যান্ড ওয়াজ অ্যাট রেস্ট, এবং এই দুলুনিটা মনে হচ্ছে যেন সে রেস্ট নিচ্ছে। অনেক সময় হয় না যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বসে বসে কেমন করি, দুলি না, বলো তো? আমরা রেস্ট নিচ্ছি কিন্তু আমরা একটু দুলতেছি। একদম স্থির হয়ে যায় মানুষ, বলো? নাকি একটু পা নড়ায়, না হয় মাথা ঝাঁকায়, না হয় একটু গা দোলায়, দোলায় কিনা বলো? এরকম হয় না? তো এরকম একটা ইমেজ এখানে ক্রিয়েট করা। হ্যাঁ, দ্য ফ্লাড হ্যাড মেড দ্য উইন্ড ওয়াজ নিয়ারলি কাম অ্যান্ড বিং বাউন্ড ডাউন দ্য রিভার দ্য অনলি থিং ফর ইট ওয়াজ টু কাম টু অ্যান্ড ওয়েট ফর দ্য টার্ন অফ দ্য টাইড। তাহলে দ্য ফ্লাড হ্যাড মেড দ্য উইন্ড ওয়াজ নিয়ারলি কাম, তাহলে অলরেডি জোয়ার হয়েছে এরকম একটা বোঝাচ্ছে। উইন্ড একদম ঠান্ডা, কাম। অ্যান্ড বিং বাউন্ড ডাউন দ্য রিভার দ্য অনলি থিং ফর ইট, মানে কি? যে যেহেতু সে নদীর সাথে এটাকে বাউন্ড করা আছে, অ্যাঙ্করের সাথে লাগানো আছে, তাই দ্য অনলি থিং ফর ইট, ইট মানে এই ইয়েলটার, তাই তো, এর একটাই কাজ হলো ওয়াজ টু কাম টু অ্যান্ড ওয়েট ফর দ্য টার্ন অফ দ্য টাইড। তার আশা, তাই তো, যাত্রা করে আসা, এসে নোঙ্গরে আবার ওয়েট করা টাইডের টার্নিংয়ের জন্য, যখন আবার জোয়ার কি চলে যাবে নাকি, টার্ন করবে, তখন আবার যাত্রা শুরু হবে। এই হচ্ছে ক্রুইজিং ইয়েলের কাজ। দ্য সি রিচ অফ দ্য টেমস স্ট্রেস বিফোর আস। দ্য সি রিচ অফ দ্য টেমস, টেমস বলতে কি বোঝায় এখানে? স্যার টেমস রিভার। টেমস রিভার রিভার বলছে। টেমস রিভারের যে সি রিচ, এটা হচ্ছে রিভার, এটা কিন্তু টেমস কি সি নাকি রিভার বলো? রিভার এটা হচ্ছে রিভার। রিভার তাহলে রিভারটা যখন সমুদ্রের সাথে মিশবে, দেখো আমরা যদি টেমসকে দেখি, এইটা যদি আমরা একটু ইমেজটা একটু খেয়াল করি, আমরা কি এটা কোন সমুদ্রের সাথে মিশবে বলো তো? টেমস রিভার। আমরা একটু ম্যাপে দেখি না, এখান থেকে বোঝা যাচ্ছে না। এই যে টেমস রিভার কোথায় অবস্থিত? স্যার লন্ডনে না? লন্ডনে, তাই তো। হ্যাঁ, দেখি এখানে আমরা দেখতে পাই কিনা। এই যে সমুদ্র, এইটা নদীটা দেখতে পাচ্ছ, এই যে লন্ডনের ভিতর দিয়ে বয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে সাপের মতো এটা। হ্যাঁ স্যার এই যে জি স্যার। এখান দিয়ে বয়ে, তাহলে এটা কি সমুদ্রের সাথে মিশে গেছে। হ্যাঁ, তো সমুদ্রের যে সিরিজ, সেটা যেন এখান থেকে দেখা যাচ্ছে, তাই বলছে দ্য সিরিজ অফ দ্য টেমস স্ট্রেস বিফোর আস। হ্যাঁ, মানে যেখানে সমুদ্রের কাছে মিশতে গেলে কি চিকন হয়ে যায় না আরো মোটা হয়ে যায় বলো তো? এই দেখো, যত ভিতরে ঢুকে গেছে টেমস তত চিকন হয়ে গেছে, আর যত আছে তত স্ট্রেস করেছে, হ্যাঁ, প্রশস্ত হয়েছে। তাই বলা হচ্ছে দ্য সিরিজ অফ দ্য টেমস স্ট্রেস বিফোর আস
লাইক দ্য বিগিনিং অফ অ্যান ইন্টারমাইনেবল ওয়াটারওয়ে। হ্যাঁ, তার মানে কি একটা ওয়াটারওয়ে, ইন্টারমাইনেবল মানে কি যার কোনো সীমা নেই, হ্যাঁ, অসীম একটা ওয়াটারওয়ের একটা বিগিনিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রথম যে নদীর কথা আসছে সে নদীর নাম কি? স্যার টেমস টেমস। রিভার। এটা কোন দেশের বলো? লন্ডন। ইংল্যান্ডের, তাই তো? লন্ডন। ইংল্যান্ডের। আমরা দুটা রিভারের কথা মেইনলি পেয়েছি, মেন রিভার, একটা হচ্ছে আফ্রিকান রিভার কঙ্গো, আর একটা হচ্ছে কি ইংলিশ রিভার যেটা ইংল্যান্ডের, সেটা হচ্ছে কি টেমস। টেমস। ইন দ্য অফিং দ্য সি অ্যান্ড দ্য স্কাই ওয়ার ওয়েল্ডেড টুগেদার উইদাউট আ জয়েন্ট। হ্যাঁ, যখন তুমি সমুদ্রের সাথে আকাশের একটা লিঙ্ক দেখবা তখন কেমন মনে হয়? মনে হয় জানো, মানে মানে বিশেষ করে কক্সবাজার বলো বা যেখানে হচ্ছে নীল সাগরগুলো রয়েছে, সেটা যদি সমুদ্র সৈকত থেকে আমরা এই দূরের দিকে তাকাই, এই যে দেখো, হ্যাঁ, যে স্ট্রেস, হ্যাঁ, আনলিমিটেড যে স্ট্রেসিং, এটা যদি আমরা দূর থেকে দেখি তাহলে আকাশ আর সমুদ্র কি একরকম লাগবে না? মনে জন্য মিলে গেছে, কোনো লাইন নাই, মনে হবে মিশে গেছে। হ্যাঁ, মনে হবে মিশে গেছে। কোথায় যে আকাশ আর কোথায় যে সমুদ্র তুমি কিন্তু ওটা বুঝতে পারবে না, যে কোথা থেকে সমুদ্র সীমা আর কোথা থেকে আকাশ উঠেছে, দিয়ে কোন জায়গা থেকে মনে হচ্ছে যেন মিলে গেছে, এটা তুমি বুঝে উঠতে পারবে না। তাই বলছি দেখো, ইন দ্য অফিং দ্য সি অ্যান্ড দ্য স্কাই আর ওয়েল্ডেড টুগেদার উইদাউট আ জয়েন্ট অ্যান্ড দ্য লুমিনাস স্পেস দ্য ট্যান্ড সেলস অফ দ্য বার্জেস ড্রিফটিং আপ। আর যখন ওই যে বার্জেস মানে কি বিশাল বিশাল যে জাহাজ, এই জাহাজের সেলগুলো যখন ওই দূর থেকে আসতেছে, মানে হালকা লুমিনাস স্পেস মানে কি যেখান থেকে ওই যে আমরা দিগন্ত রেখার যে সূর্যের আলো বা এগুলো দেখতে পাই সেটাকে লুমিনাস স্পেস বলা হচ্ছে, সেখান থেকে ট্যান্ড সেলস অফ দ্য বার্জেস, ট্যান্ড মানে কি ওই ট্যান কালারের নাকি, ওই কালারের সেলগুলো কি হচ্ছে ড্রিফটিং আপ, মানে উঠে আসতেছে। আমরা বলি না যে পৃথিবী গোলাকার, এটা আবিষ্কৃত হয়েছে কোন দিক থেকে, মানে কোন থিওরির উপর ভিত্তি করে বলা হয়েছে যে পৃথিবী গোলাকার? যে তুমি যখন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকবা, সমুদ্র সৈকতে বা সমুদ্রের মাঝে যদি তুমি থাকো, তখন দূর থেকে যদি কোনো জাহাজ আসে তাহলে তুমি তার আগে কি দেখতে পাবা বলো? তার কি আগে বডি দেখতে পাবা নাকি আগে উপরের অংশটুকু দেখতে পাবা? মাস্তুল বা হচ্ছে তোমার হচ্ছে কি যেন বলে ওই যে পাল, এগুলো দেখতে পাবা। কারণ মনে হবে যেন জাহাজ যেন পানির নিচ থেকে উঠতেছে, কারণ কি ওটা গোলাকার যেহেতু, তাই যত দূরে যাচ্ছে তত নিচের দিকে নেমে যাচ্ছে পানি, ঠিক আছে তো? কিন্তু যখন জাহাজ আসতেছে তখন প্রথমে আমরা দেখতে পাই কি জাহাজের পাল দেখতে পাই, তারপরে আস্তে 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 আমরা পুরো জাহাজটা দেখতে পাই। তার মানে তারা যেখানে বসে আছে বা যেখান থেকে লেখা হচ্ছে বলছে যেন কি সমুদ্রের ভিতর থেকে, হ্যাঁ, তাই বলছে দেখো টাইড দিয়ে দ্য ড্রিফটিং আপ মানে কি যেন উড়ে আসতেছে, উইথ দ্য টাইড সিম টু স্ট্যান্ড স্টিল ইন রেড ক্লাস্টার অফ ক্যানভাস শার্পলি পিকড উইথ গ্লিমস অফ ভার্নিশ স্প্রাইটস। দেখো, হ্যাঁ, তার মানে কি বলতে চাচ্ছে এখানে কি একটা বর্ণনা আছে, মানে কি এক্সপ্লেনেশন আছে ওখানকার অবস্থানটা, যে যেখানে তারা বসে আছে সেখান থেকে দেখতেছে কি যে বিভিন্ন বড় বড় জাহাজ, তাই তো, পাল তুলে কি তাদের সামনের দিকে এগিয়ে আসতেছে। হ্যাঁ, তারপর দেখো সিম টু স্ট্যান্ড স্টিল, আর একটা দেখো এখানে বিশাল সেন্টেন্স কিন্তু, ইন দ্য অফিং দ্য সি অ্যান্ড স্কাই ওয়ার ওয়েল্ডেড টুগেদার উইদাউট এ জয়েন্ট, এখানে এক পর্যন্ত এটা। তারপর ইন দ্য লুমিনাস স্পেস দ্য ট্যান্ড সেলস অফ দ্য বার্জেস ড্রিফটিং আপ উইথ দ্য টাইড। তাহলে এখানে সিম টু স্ট্যান্ড স্টিল, এই সিম টু স্ট্যান্ড স্টিল মানে কোনটা? এই বার্জেসগুলোকে দেখো, এখানে কিন্তু কয়েকটা আছে, ফ্রেজ আছে। তাহলে ইন দ্য লুমিনাস স্পেস দ্য স্ট্যান্ড সেলস অফ দ্য বার্জেস, যেগুলো কি করছে? ড্রিফটিং আপ উইথ দ্য টাইড সিম টু স্ট্যান্ড স্টিল ইন রেড ক্লাস্টার অফ ক্যানভাস শার্পলি পিকড। তাহলে কি রেড ক্লাস্টার মানে কি? অসংখ্য মনে হবে জানো লাল ক্যানভাসের একটা ক্লাস্টার, মানে বুঝি আমরা, মানে কি বলবো এখানে বান্ডেল বা হচ্ছে গুচ্ছ। তাহলে অসংখ্য জাহাজ যেহেতু দাঁড়িয়ে আছে বা অসংখ্য জাহাজ সমুদ্রে, যেমন যে আমরা যদি দেখি যে নদীতে যখন আমাদের তো সমুদ্র দেখা হয়নি বা দেখলেও ওইরকম জাহাজ টাহাজ খুব একটা দেখা যায় না, কিন্তু যেহেতু লন্ডনের একটা কেন্দ্রীয় নদী হচ্ছে টেমস, তো সেখানে বিজনেস পারপাসে অসংখ্য জাহাজ আসা যাওয়া করে। তো যখন এখানে মনে করি 100, 150, 200 জাহাজ যখন থাকবে তখন কেমন লাগবে বলো? মনে হবে না যে পালের একটা ক্লাস্টার, অসংখ্য পাল জাহাজ যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখন মনে হবে কি অসংখ্য পাল কি একগুচ্ছ হয়ে আছে, ঠিক আছে তো? এই যে শার্পলি পিক মানে কি মাথা উঁচু করে যেন স্ট্যান্ড স্টিল মানে কি দাঁড়িয়ে আছে, উইথ গ্লিমস অফ ভার্নিশ স্প্রাইটস। তাহলে উইথ গ্লিমস,
ভার্নিশড। ভার্নিশড মানে কি, দেখো তো জাহাজগুলো কি দিয়ে ইয়া করা হয়, ওই যে উপরে তোমার ইয়া করা হয় না, পালিশ করা হয় না, পালিশ করা হয়তো নাকি পালগুলোকে, জাহাজগুলোকে পাল করা মানে কি পালিশ করা হয় না, পালিশ জি বুঝো? স্যার। হ্যাঁ, তো ওখানে যখন ওই যে আলো পড়তেছে তখন সেগুলোকে কি গ্লিমিং করতেছে, বলছে উইথ গ্লিমস অফ ভার্নিশ স্প্রাইটস। তা বলছে আ হেজ রেস্টেড অন দ্য লো শোর। আর যখন আমরা নিচের দিকে তাকাচ্ছি তখন কি দেখছি, আ হেজ মানে কি হালকা কুয়াশাচ্ছন্ন একটা ভাব কি হচ্ছে, রেস্টেড অন দ্য লো শোর, মানে হচ্ছে নিচের দিকে যে শোরগুলো আছে সেখানে যেন এক ধরনের হালকা কুয়াশাচ্ছন্ন একটা আবছা ভাব যেন রেস্ট করছে। রেস্ট করা মানে কি থাকা বা অবস্থান করা। এই যে যখন আমাদের শীতকাল চলে আসছে তাই না, এখন সন্ধ্যা হলে চারিপাশ কেমন দেখায় বলো? গরমকালের মতো কি পরিষ্কার দেখাবে না, এখন হালকা একটা চাদরের মতো সাদা একটা কুয়াশাচ্ছন্ন ভাব দেখাবে, তাই না? তাই বলছে ওখানে স্যার আ হেজ রেস্টেড অন দ্য লো শোর্স দ্যাট র্যান আউট টু সি ইন ভ্যানিশিং ফ্ল্যাটনেস। তার মানে যে শোরটা কি হচ্ছে, র্যান আউট টু সি মানে কি সমুদ্রের পানি যে শোর দিয়ে দ্রুত সমুদ্রের দিকে, মানে নদীর পানি সমুদ্রের দিকে চলে যাচ্ছে, ইন ভ্যানিশিং ফ্ল্যাটনেস। ভ্যানিশিং ফ্ল্যাটনেস মানে নদীর পানি যে কীভাবে সমুদ্রের সাথে মিশে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। দ্য ইয়ার ওয়াজ ডার্ক অ্যাবাভ, তাই তো, গ্রেভ সেন্টস, তাহলে ওই যে গ্রেভ সেন্টস যে জায়গাটা তার উপরে এয়ারটাকেও ডার্ক মনে হচ্ছে। অ্যান্ড ফারদার ব্যাক স্টিল, আরও পিছনের দিকে দেখলে পারে, সিমড কনডেন্সড ইনটু আ মোর্নফুল গ্লুম। তাহলে যত আমাদের কাছাকাছি জায়গা সেটাকে ডার্ক মনে হচ্ছে, আর যত দূরত্ব আমরা দেখতেছি, দূরে দেখতেছি, তত মনে হচ্ছে যেন ডার্কনেসটা কনডেন্সড হয়ে গেছে, মানে কি আরও বেশি ঘন হয়ে গেছে, ঘন হয়ে একটা মর্নফুল একটা গ্লুমি পরিবেশ বিরাজ করছে। ব্রুডিং মোশনলেস ওভার দ্য বিগেস্ট দ্য গ্রেটেস্ট টাউন অন আর্থ। এখানে কোন টাউনটাকে পৃথিবীর মধ্যে বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট টাউন বলা হয়েছে বলো? কোন কোন টাউন? স্যার লন্ডনকে। লন্ডনকে, যেহেতু টেমস রিভারে তারা বসে আছে, টেমস রিভারে কিন্তু বসে আছে, বসে বসে তারা চারিপাশে দেখতেছে, আর দূরে দেখতেছি কি, মানে কাছাকাছি দেখতেছে হালকা একটা হেজি ভাব, আর যত দূরে যাচ্ছে তত দেখতেছি কি একটা ডার্কনেস যেন কনডেন্সড হয়ে ব্রুডিং করতেছে কার উপর, মানে স্থির হয়ে আছে, একটা গ্লুমি পরিবেশ, যেন একটা গ্লুমি পরিবেশ কি করে আছে বলো, ব্রুডিং করে আছে, মানে কি স্থির হয়ে আছে কার উপরে, মোশনলেস অবস্থায়, ওভার দ্য বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট টাউন অন আর্থ, এই বিশাল শহরের উপরে। তার মানে শহরটাকে কেমনভাবে বর্ণনা করা হলো, খুবই জাঁকজমকপূর্ণ, খুবই হ্যাপি এরকম কিছু, নাকি একটা গ্লুমি মর্নফুল একটা ভাব দেখানো হলো বলো? স্যার মোর একটা ভাব দেখানো হইতেছে স্যার। তো দেখো এখানে সেন্টেন্সগুলো তো আমার কাছে খুব বেশি জটিল লাগতেছে না, খুব জটিল লাগতেছে বলো? হ্যাঁ বলো। স্যার একটু একটু লাগে স্যার। একটু একটু লাগলে কেমন করে, এখানে কি একটু একটু করে লাগলো বলো? আমাদের পড়ার মধ্যে সমস্যা আছে স্যার। আপনি যেরকম ওই যে ফ্রেজ আকারে আকারে পড়তেছেন না স্যার, ওই ওই জায়গাটা হয়তো ধরতে একটু অসুবিধা হয়েছে। না ওই জন্য তো এই কারণে ফ্রেজ আমি কেন শেখাইছি যে রিডিং স্কিলসের সবচেয়ে বড় জায়গা হলো তোমাকে ফ্রেজ ধরতে না পারলে তুমি মিনিংগুলোকে ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, যেমন এই জায়গায় একটা জিনিস যেটা দেখালাম তাই না, যে এই সেন্টেন্সটার ক্ষেত্রে যে ইন দ্য অফিং মানে দূরের জায়গাতে যদি আমরা দেখি, দ্য সি অ্যান্ড দ্য স্কাই ওয়ার ওয়েল্ডেড টুগেদার, একসাথে যেন মিশে গেছে, ওয়েল্ড হয়ে গেছে। যে ওয়েল্ডিং আমরা ইয়া করি না, যে লোহার সাথে লোহা জোড়া দেওয়াকে কি ওয়েল্ডিং বলি না বলো? হ্যাঁ স্যার। তাহলে কিন্তু ওয়েল্ড মানে কি লেগে যাওয়া, লেগে গেছে উইদাউট আ জয়েন্ট, কিন্তু ওয়েল্ড করা হয়েছে কিন্তু জয়েন্ট ছাড়াই। তাহলে এটা গেল একটা ইমেজ। এবার বলছে ইন দ্য লুমিনাস স্পেস, আর ওই যে যেখানে আলো দেখা যাচ্ছে মানে দিগন্ত রেখার দিকে, সেখানে দেখা যাচ্ছে কি দ্য ট্যান্ড সেলস অফ দ্য বার্জেস ড্রিফটিং আপ, তাই তো? ড্রিফটিং আপ মানে কি উঠছে, বার্জের যে সেলগুলো সেগুলো উঠছে উইথ দ্য টাইড, মানে কি ওই যে উঠছে আর নামছে, ড্রিফটিং। হ্যাঁ, মানে কি যেহেতু ঢেউ উঠছে আর নামছে, জাহাজগুলোও যেহেতু আপ অ্যান্ড ডাউন করছে, সেলগুলোকে মনে হচ্ছে এরকম ড্রিফটিং করতেছে। এবং কি হচ্ছে যে টাইড আবার সিম টু স্ট্যান্ড স্টিল, যেগুলো আবার কি স্থির হয়ে আছে কোথায়, ইন দ্য রেড ক্লাস্টার অফ ক্যানভাস, কোনো একটা ক্যানভাসে, কোনো একটা ছবি আঁকার যে চিত্রপট সেখানে যেন আঁকা হয়েছে, শার্পলি পিকড, এবং সেগুলো যেন শার্পলি পিকড হয়ে আছে, ক্যানভাসটা কি পুরো উঠে আছে, মানে একটা পুরো ইমেজ, মানে এক জায়গা থেকে হয়তো দেখছেন যে যিনি আমাদের রাইটার তিনি একটা ছবির মতো করে একটা মানে কি পুরো পরিবেশটা আমাদের কাছে তুলে ধরলেন। তো যাই হোক, এবার বলছে দ্য ডিরেক্টর অফ কোম্পানিজ ওয়াজ আওয়ার ক্যাপ্টেন, বলছে এই কোম্পানির মানে
এই যে কোম্পানি আছে, এখন কোন কোম্পানি তা তো আমরা জানি না, আমরা পড়তে থাকবো, আস্তে আস্তে নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি। তাহলে দ্য ডিরেক্টর অফ কোম্পানিজ ওয়াজ আওয়ার ক্যাপ্টেন আওয়ার হোস্ট। তার মানে যে হচ্ছে স্পিকার, সে কি করছে, কার সাথে আছে বলো? একটা কোম্পানির ডিরেক্টরের সাথে আছে, যে আপাতত কি আমাদের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে এবং আমাদের হোস্ট হিসেবে কাজ করবে। উই ফোর অ্যাফেকশনালি ওয়াস্ট হিজ ব্যাক। তাহলে আমরা কয়জন আছি তাহলে, মানে টোটাল কয়জন আছি? 4 জন। 4 জন। স্যার 5 জন। হ্যাঁ, মানে আমরা আছি 5 জন, কিন্তু আমরা কয়জন দেখতেছি? 4 জন মিলে খেয়াল করতে। তাহলে উই ফোর অ্যাফেকশনেটলি ওয়াস্ট হিজ ব্যাক, কার ব্যাক, কার পিছন দেখতেছি? স্যার দ্য ডিরেক্টর অফ কোম্পানি। আবার ক্যাপ্টেনের। অ্যাজ হি স্টুড ইন দ্য বোজ লুকিং টু সিওয়ার্ড, তিনি যেহেতু মাথা বো করে কি করে আছেন, লুকিং টু সিওয়ার্ড, সমুদ্রের দিকে তাকিয়ে আছেন, তাই আমরাও তাকে দেখতেছি খুব অ্যাফেকশনেটলি। অন দ্য হোল রিভার, মানে অন দ্য হোল রিভার দেয়ার ওয়াজ নাথিং দ্যাট লুকড হাফ সো নটিক্যাল। সমস্যা? তাই বলছে কি যে এই যে সামনের দিকে যত আমরা তাকাচ্ছি, পুরো নদীর দিকে যদি আমরা তাকাই, ঠিক আছে তো, দেয়ার ওয়াজ নাথিং দ্যাট লুকড হাফ সো নটিক্যাল। হ্যাঁ, নটিক্যাল মানে বুঝো তো? নটিক্যাল বলতে আমরা কি বুঝি? স্যার যে নটিক্যাল মাইল বলা হয় পরিমাপের জন্য সমুদ্রের। সমুদ্র সীমা পরিমাপের একক। সমুদ্রের দূরত্ব পরিমাপের, তাই না, বা পানিপথের দূরত্ব পরিমাপের। দেখো নটিক্যাল, আচ্ছা এখানে আরো নটিক্যাল শব্দের অর্থ এখানে আবার কি দেখাচ্ছে না? আচ্ছা, এখানে শুধু নটিক্যাল মাইল বা এরকম কিছু একটা বোঝাবে, যেহেতু এটা সমুদ্র সম্পর্কে আসছে, এখানে দেখাচ্ছে না। আমরা যদি একটু দেখি, এই যে দেখো, আর নটিক্যাল মাইল ইজ আ ইউনিট অফ লেন্থ ইউজড ইন এয়ার, ম্যারিন অ্যান্ড স্পেস নেভিগেশন, মানে এইটা। তা সেখানে দূরত্ব যে হাফ নটিক্যাল, তাহলে হাফ নটিক্যালের মধ্যে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, মানে নদীর। তাই তো, হি রিজেম্বলড আ পাইলট, তাকে দেখতে অনেকটা পাইলটের মতো লাগতেছে। পাইলট কিসের সাথে জড়িত? সমুদ্রের না বাতাসের বলো? বাতাস। আকাশে। সড়ক পথের হচ্ছে ড্রাইভার, নদী পথে হচ্ছে কি বলো? ক্যাপ্টেন। স্যার নাবিক। ক্যাপ্টেন, তাই তো। আর আকাশ পথে কি? পাইলট। পাইলটের মতো লাগতেছে। হুইচ টু আ সিম্যান, যাকে অনেকটা সিম্যানের কাছে কেমন মনে হবে? ইজ ট্রাস্টওয়ার্দিনেস পার্সনিফাইড, মানে যে ব্যক্তি, তাহলে এখানে একজনকে খুব ভালো করে বর্ণনা করা হচ্ছে, আবার ক্যাপ্টেনকে। সে হচ্ছে কি? হুইচ টু আ সিম্যান, যেটা একজন সিম্যানের কাছে ইজ ট্রাস্টওয়ার্দিনেস পার্সনিফাইড, মনে হচ্ছে যেন পুরো ট্রাস্টওয়ার্দিনেস যেন পার্সনিফাইড হয়েছে, মানে পুরো ব্যক্তি যেন ট্রাস্টফুল ব্যক্তি একজন, হ্যাঁ, তাকে বিশ্বাস করার মতো ব্যক্তি সে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু রিয়েলাইজ হিজ ওয়ার্ক was not out there in the luminous estuary, but it is difficult to realize his work was not out there। হ্যাঁ, বলছে এটা ডিফিকাল্ট রিয়েলাইজ করা যে তার কাজটা, তাই তো। ওই যে লুমিনাস যে এস্টুয়ারি দেখতেছি, এস্টুয়ারি বুঝো? হোয়াট ইজ স্যার নদীর মোহনা বা নদীর মুখ, যেখানে দুইটা নদী মিশেছে বা হচ্ছে সমুদ্রের সাথে নদী মিশে গেছে, এরকম এস্টুয়ারি বলা হয়। দ্য টাইডাল মাউথ অফ আ লার্জ রিভার হোয়ার দ্য টাইড মিটস দ্য স্ট্রিম, কোনো ঝর্ণার সাথে নদী মিলেছে বা নদীর সাথে সমুদ্র মিলেছে, যেখানে মিলেছে ওই জায়গাটাকে বোঝানো হয়। তাই বলছে যে দেখে বোঝা যাচ্ছে না যে ওই যে লুমিনাস এস্টুয়ারি দেখা যাচ্ছে যে ওখানে তার কোনো কাজ নেই। বলছে হিজ ওয়ার্ক ওয়াজ নট দেয়ার বাট বিহাইন্ড হিম উইদিন দ্য ব্রোডিং গ্লুম। হ্যাঁ, তাহলে তিনি তাকিয়ে আছেন সামনের দিকে, অথচ তার পিছনে কি চারিদিকে একটা গ্লুমি অবস্থা হয়ে আছে। বিটুইন আস দেয়ার ওয়াজ, অ্যাজ আই হ্যাভ অলরেডি সেইড সামহোয়ার, আমি যেহেতু কোথাও মানে বলেছি এর ভিতরে আলোচনা করতে করতে, যে বিটুইন আস দেয়ার ওয়াজ দ্য বন্ড অফ দ্য সি, মানে কি সমুদ্রের একটা বন্ডিং যেন আছে। ওই যে বললো না, যেখানে সমুদ্র আর একসাথে মিশে গেছে, ওই জন্য বলছি যে কোথাও না কোথাও, অ্যাজ আই হ্যাভ অলরেডি সেইড সামহোয়ার, আমি কোথাও না কোথাও বলেছি যে দেয়ার ওয়াজ দ্য বন্ড অফ দ্য সি, মানে আমাদের মধ্যে, হ্যাঁ, বিটুইন আস মানে কি ওই ক্যাপ্টেন বা আমরা যারা সবাই আছি, কোনো না কোনো দিক থেকে সামুদ্রিকভাবে আমাদের একটা বন্ডিং আছে। মানে কেউ না কেউ একজন হয়তো বা নাবিক, কেউ হয়তো বা ক্যাপ্টেন, কেউ হয়তো বা মানে কি বলবো সিফারার, যে শুধু ঘুরে বেড়ায়, এরকম কোনো না কোনো দিক থেকে আমাদের মধ্যে একটা লিঙ্ক আছে। বিসাইডস হোল্ডিং আওয়ার হার্টস টুগেদার থ্রু লং পিরিয়ডস অফ সেপারেশন, দেখো বলছে কি, বিসাইডস হোল্ডিং আওয়ার হার্টস টুগেদার থ্রু লং পিরিয়ডস অফ সেপারেশন, দীর্ঘদিন সেপারেট থাকার পরেও আমাদের হার্টটা মোটামুটি কেমন ছিল বলো?
আমরা যে কয়জন আছি এখানে সবাই আমরা কি, আমরা আমাদের হৃদয়ের সাথে হোল্ডিং ছিলাম। এটা সত্ত্বেও ইট হ্যাড দ্য ইফেক্ট অফ মেকিং আস টলারেন্ট অফ ইচ আদার্স ইয়ার্নস অ্যান্ড ইভেন কনফিকশনস। হ্যাঁ, তাহলে কি দেখো, আমাদের দূরত্ব থাকা সত্ত্বেও আমাদের ভিতরে একটা কি আছে বলো, আমাদের একটা হার্টি লিঙ্ক আছে, মানে আমাদের ভিতরে একটা মিল আছে। এবং বিশেষ করে ইট হ্যাড দ্য ইফেক্টস অফ মেকিং আস টলারেন্ট অফ ইচ আদার্স ইয়ার্নস, ইয়ার্ন মানে কি প্রত্যাশা, তাই তো, অ্যান্ড ইভেন কনভিকশন এমনকি বিশ্বাস, যে আমরা মোটামুটি একজন আরেকজনের বিশ্বাস প্রত্যাশা এইগুলো মোটামুটি টলারেন্ট হয়ে গেছি। এক একজন এক এক রকম। তার ভিতরে কে কে আছে দেখো, দ্য লয়ার। তাহলে এখানে মোট কয়জন ব্যক্তি আছেন বলো? স্যার 5 জন। 5 জনের এক একটা পরিচয় বলতেছে। মনে করো প্রথম জন হচ্ছে লয়ার, দ্য বেস্ট অফ ওল্ড ফেলোস, হ্যাড বিকজ অফ হিজ ম্যানি ইয়ার্স অ্যান্ড ম্যানি ভার্চুস। হ্যাঁ, তার অনেক বছরের অনেক গুণের কারণে হ্যাড দ্য অনলি কুইজন অন ডেক, কুশন, হ্যাঁ, তার একটা কুশন আছে, অ্যান্ড ওয়াজ লাইং অন দ্য অনলি রাগ, এবং তার একটা ওই কুশনের উপরে একটা মানে কি বলবো, ওই ছেঁড়া ছোটা একটা রাগ মতো আছে যার উপরে সে শুয়ে আছে। এটা হলো কি লয়ারের বর্ণনা। দ্য অ্যাকাউন্টেন্ট হ্যাড ব্রট আউট অলরেডি আ বক্স অফ ডোমিনোজ। ডোমিনো বুঝো তো? স্যার এক ধরনের খাবার। খাবার? বলো। স্যার এমনই তো শুনছিলাম। স্যার ওই যে একটার পর একটা সাজিয়ে রাখে, একটাকে ধাক্কা দিলে বাকিটা পড়ে যায়। হ্যাঁ, ডোমিনো চেইন ইফেক্ট তৈরি করার জন্য এই যে এই জিনিস, হ্যাঁ, এই যেগুলো দেখতে, এই যে এই জিনিস, ঠিক আছে তো, এই যে দেখতে পাচ্ছ, এই যে তুমি, তাই বলছে দ্য অ্যাকাউন্টেন্ট হ্যাড ব্রট আউট অলরেডি বের করেছে তার ব্যাগ থেকে হয়তোবা আ বক্স অফ ডোমিনোস অ্যান্ড ওয়াজ টয়িং আর্কিটেকচারাল উইথ দ্য বোনস। তাই তো, একটার সাথে আরেকটা কি করছে, সুন্দর করে লাগাচ্ছে, লাগিয়ে খেলার মতো করে উঠছে। তারপর হচ্ছে তাহলে রাইটার আছে, সাথে সাথে আমরা দেখলাম একজন আছে ক্যাপ্টেন, একজন হচ্ছে লয়ার, একজন হচ্ছে কি অ্যাকাউন্টেন্ট, আরেকজনকে এই হচ্ছে আমাদের ক্যারেক্টার যে হচ্ছে মার্লো স্যাট ক্রস লেগড রাইট অ্যাপ্ট, তাই তো, লিনিং এগেইনস্ট দ্য মিজান মাস্ট। তো এখন দেখো আরেকটা জিনিস বলি, নভেল পড়তে গিয়ে জাস্ট আইডিয়া করবা যে কি হতে পারে, যেহেতু তুমি একটা সিচুয়েশন পেয়ে গেছো আর কি, সব ওয়ার্ডের মিনিং তুমি কিন্তু জানতে পারবা না, তুমি জানবা না, এটা স্বাভাবিক। আর সব ওয়ার্ডের মিনিং না জানলেও গল্পটা কি বোঝা যায় না বলো? অনেক সিচুয়েশনাল অনেক মিনিং আছে যেগুলো আমার না বুঝলেও চলে, কিন্তু মূল কথাটা কিন্তু আমি ঠিকই বুঝি। যে মিজেন মাস্ট, আমার মিজেনের দরকার নাই তো, মাস্ট মানে বুঝেছি তো হয়ে গেছে। মাস্ট মানে কি বলো? আর যদি মাস্টের মিনিংটাও না বুঝো তাহলে খবর খারাপ। মাস্তুল বলা, মাস্তুল, তাই তো। মাস্তুল আসলে কি জিনিস বলো? আর ওই যে পালের জাহাজে এই যে বিশাল এই যে এটা, হ্যাঁ, মাঝখানে এটাকে বলা হয় কি মাস্ট, ঠিক আছে তো, যেটাতে পাল কি করে রাখে, তোলা হয় বা ধরে রাখা হয়, এইটা লোহার বা কাঠের এই যে বিশাল দণ্ডটা, এটা হচ্ছে মাস্ট। আরটা বললাম কি, এখানে কি বললো, মিজেন মাস্ট। এখন তাহলে এটা দেখি আমরা মিজেন মাস্ট কি জিনিস। দেখো এই যে মিজেন বলতে কোনটাকে বোঝাই, সরি আমি একটা, এই যে মিজেন কোনটা, এই যে দেখো প্রথমে হচ্ছে কি ফোর, মেইন, মিডল, মিজেন এবং কি জিগার। দেখো পর নির্দেশ করছে, ঠিক আছে তো। তাহলে মিজেন মাস্ট কোনটা, আমরা সেই আমাদের আঙ্গুল যেমন বর্ণনা করি বা আমাদের ভাই বোনের করি না, হিসাব করি না আমরা অনেক সময়, বলো সেজো মেজো করি না এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই বলছি দেখো, a sail on the mizzenmast of a ship, in particular the lowest sail on the mizzenmast of a square-rigged sailing ship। তাহলে হচ্ছে আর মিনিংটা একটু দেখো, বলছে the third mast from the bow or the mast aft of the main mast in the sailing ship। তার মানে এইখানে যদি আমরা একটু খেয়াল করি, সরি কোথায় হারালাম, দেখো এই যেখানে মানে নিচের দিকে যেটা যায়, হ্যাঁ, মানে পিছনের দিক থেকে শেষেরটার আগেরটাকে বোঝাচ্ছে। দেখো এই মিজেন মাস্ট, তো ওই মাস্টের কাছে হয়তো সে হেলান দিয়ে কি করে আছে বলো, হেলান দিয়ে সে বসে আছে নাকি, হ্যাঁ। দেখো লিনিং এগেইনস্ট দ্য মিজেন মাস্ট, হি হ্যাড সাঙ্কেন চিক মানে কি, তার গালগুলো কেমন জানি ঢুকে গেছে, যারা হচ্ছে বিড়ি সিগারেট খায় তাদের দেখবা গালগুলো কেমন ফোলা না ভিতরে ঢুকে যাওয়া কেমন, ভিতরে ঢুকে সাঙ্কেন, হ্যাঁ,
ইয়েলো কমপ্লেক্সন, গায়ের রংটা ইয়েলো, আ স্ট্রেইট ব্যাক, পিঠটা একদম স্ট্রেইট, অ্যান অ্যাসেটিক aspect and with his arm dropped and the palms of hands outward resemble an idol, মানে দূর থেকে দেখলে তাকে মনে হচ্ছে একটা মূর্তির মতো, ঠিক আছে তো, হাতগুলো পড়ে আছে, পামগুলো কেমন জানি আউটওয়ার্ড, মানে যেমন করে একজন মূর্তি আঁকলে যেমন হয় সেইভাবে সে দাঁড়িয়ে আছে। দ্য ডিরেক্টর স্যাটিসফাইড দ্য অ্যাঙ্কর হ্যাড গুড হোল্ড মেড হিজ ওয়ে আপ্ট অ্যান্ড স্যাট ডাউন অ্যামংস্ট আস, তেমনি ডিরেক্টরও কী হচ্ছে স্যাটিসফাইড, দ্য মানে ডিরেক্টর হচ্ছে স্যাটিসফাইড অবস্থায় কি করে আছে, দ্য অ্যাঙ্কার হ্যাড গুড হোল্ড, হ্যাঁ, মানে যেহেতু অ্যাঙ্করটা জাহাজটাকে সুন্দর করে ধরে আছে, সে কী করলো, দ্য ডিরেক্টর মেড হিজ ওয়ে অ্যাপ্ট অ্যান্ড স্যাট ডাউন অ্যামংস্ট আস, সে সোজাসুজি আমাদের কাছে এসে আমাদের করে বসে গেল। অ্যাপ্ট মানে হচ্ছে যে সোজা করে মাস্টগুলোকে লাগানো আছে সেই সোজাসুজি হেঁটে এসে আমাদের মধ্যে বসে পড়লো। তাহলে কে কে আছে বলো তো এখানে, আবার মারলো ডিরেক্টর, আর ওদিকে রাইটার, আর দুইজনের কথা বলা হয়েছে লয়ার আর অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, এই কয়জন এখানে আছে। উই এক্সচেঞ্জড আ ফিউ ওয়ার্ডস লেজিলি, আফটারওয়ার্ডস দেয়ার ওয়াজ সাইলেন্স অন বোর্ড দ্য ইয়াচ বুঝো, ইয়াচ নৌকা স্যার। কেমন নৌকা এটা, স্যার বাইচ খেলার জন্য যে নৌকাগুলো হয়। ঠিক ওটা না, হ্যাঁ এই যে এরকম পাতলা টাইপের, হ্যাঁ এই যে এরকম, বুঝতে পারছো, এই যে এগুলো বিশেষ করে এগুলো প্রমত্তরই বলা হয়, হ্যাঁ, যেখানে মানুষজন একটু মজা করার জন্য বা একটু ঘোরাঘুরির জন্য, দেখো অ্যাজ সেলিং বোট ইকুইপড ফর ক্রুইজিং অর রেসিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে তো। ইয়াট, দেখো ইয়েট হলো বৃহৎ নৌকা বা বাতাস, যা বাতাস বা মোটর শক্তি দ্বারা চলাচল করে দৌড়ে মানুষজন ব্যবহৃত হয় ইত্যাদি, বিশেষ করে আনন্দ মজা করার জন্য ইত্যাদি ব্যবহার করা হয়। তো এখানে দেখো উই এক্সচেঞ্জড আ ফিউ ওয়ার্ড ফর সাম রিজন অর আদার উই ডিড নট বিগিন দ্যাট গেম অফ ডোমিনোস, আমরা এখনো মানে গেমটা শুরু করিনি। উই ফেল্ট মেডিটেটিভ অ্যান্ড ফিট ফর নাথিং বাট প্ল্যাসিড স্টিয়ারিং, হ্যাঁ আমরা এখনো বিশেষ করে মেডিটেটিভ বোধ করলাম যে সবাই চুপচাপ আছে, অ্যান্ড ফিট ফর নাথিং বাট প্ল্যাসিড স্টিয়ারিং, আমরা শুধুমাত্র চারিদিকে শান্তভাবে তাকিয়ে ছাড়া এই মুহূর্তে যেন আমরা আর কোনো কিছু যোগ্য না। দ্য ডে ওয়াজ এন্ডিং ইন আ সিরিনিটি অফ স্টিল অ্যান্ড এক্সকুইজিট ব্রিলিয়ান্স, দিনটাও কেমন আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, চারিদিকে রয়েছে সিরিনিটি, মানে বুঝি তো সিরিনিটি মানে কি, অফ স্টিল নীরবতা, তো এটা কি স্নিগ্ধতা, শান্ততা, অ্যান্ড এক্সকুইজিট ব্রিলিয়ান্স, দ্য ওয়াটার শোন মানে প্যাসিফিক্যালি, মানে শান্তভাবে, যেন সূর্য মানে আলো পড়ছে পানির উপরে, সেই আলো যেন শোন করছে, শাইন থেকে শোন। দ্য স্কাই উইদাউট আ স্পেক, হ্যাঁ কোনো মানে কোনো মেঘ নাই, একদম পরিষ্কার। ওয়াজ আ বিনিং ইমেন্সিটি অফ আনস্টেন্ড লাইট, হ্যাঁ আনস্টেন্ড মানে কি, যে লাইটে কোনো স্টেনিং নাই, কোনো রকম কোনো মানে কি মানে অপরিষ্কার ভাব বা হচ্ছে ওখানে কোনো ছায়ার চিহ্ন নাই, এরকম একটা বিগিন দেখো। অ্যান্ড দ্য ভেরি মিস্ট অন দ্য ইসেক্স মার্শেস, ইসেক্স একটা জায়গার নাম যার মার্শেস রয়েছে, মানে কি মার্শ মানে বুঝি তো আমরা, বলো যে জলাশয় স্যার, জলাশয় বা জলাভূমি, তার উপরে রয়েছে কি মিস্ট, ওয়াজ লাইক আ দেখো গজিয়ান রেডিয়ান্ট ফেব্রিক, ওই যে বললাম না যে সাদা একটা চাদরের মতো ফেব্রিকের মতো যেন হ্যাং করে আছে মিস্ট, দেখো হাং ফ্রম দ্য উডেড রাইজেস ইনল্যান্ড অ্যান্ড ড্র্যাপিং দ্য লো শোর্স ইন দ্য ডায়াফোনাস ফোল্ডস, মানে মানে যে যেহেতু সামনে পাহাড় পর্বত, ফোল্ড মানে বোঝাচ্ছি হচ্ছে তোমার পর্বত, তার মাঝখানে হচ্ছে কি পর্বতের মাঝে দুই পর্বতের মাঝে কি থাকে ভ্যালি, এগুলোকে বলছে ফোল্ড অবস্থা বোঝাচ্ছে। অনলি দ্য গ্লুম টু দ্য ওয়েস্ট ব্রুডিং ওভার দ্য আপার রিচেস, আর পশ্চিমের দিকে তাকালে মনে হবে কি এক ধরনের গ্লুমি ভাব যেন ওই পাহাড় পর্বতের উপরে আপার রিচের উপর ব্রুডিং করে আছে, এবং সেটা কি কি কেমন হচ্ছে, বিকামিং মোর সোম্বার এভরি মিনিট অ্যাজ ইফ অ্যাঙ্গার্ড বাই দ্য অ্যাপ্রোচ অফ দ্য সান, হ্যাঁ মনে হচ্ছে যেন সূর্য যেন অ্যাপ্রোচ করতেছে, আর ওই মানে প্রতি মিনিটে মিনিটে এই গ্লুমি দেখো দ্য গ্লুম টু দ্য ওয়েস্ট, এরা যেন কেমন হচ্ছে বিকাম মোর সোমবার এভরি মিনিট, আরও বেশি যেন সূর্যের আলো পড়ে আরও বেশি সোমবার হয়ে যায়। সোমবার মানে কি বলো, আরও বেশি গম্ভীর, হ্যাঁ মানে এটা আসলে কি অর্থে কেমন করে বোঝাবো, এই যে দেখো বলছে কি ডার্ক অর ডাল ইন কালার অর টোন, মানে যে সাদা একটা ভাব ছিল সেটা আস্তে আস্তে আরো গভীর হয়ে যাচ্ছে, ঠিক আছে তো। তারপরে দেখো হ্যাঁ ডার্ক অর ডাল ইন কালার অর টোন,
ফিলিং বোঝালে একরকম, কালার বোঝালে একরকম, এই অর্থে বোঝাচ্ছে। তো এরকমভাবে বর্ণনা আছে মোটামুটি। অ্যান্ড অ্যাট লাস্ট ইন ইটস কার্ভড অ্যান্ড ইমপারসেপ্টিবল ফল দ্য সান স্যাঙ্কলো, স্যাঙ্কলো মানে কি ডুবে গেল, অ্যান্ড ফ্রম গ্লোয়িং হোয়াইট চেঞ্জ টু আ ডাল রেড, এবং যেটা হোয়াইট হয়েছিল এতক্ষণ সেটা এখন ডাল রেড হয়ে গেল, উইদাউট রেইজ অ্যান্ড উইদাউট হিট, কোনো সূর্যের রশ্মি নেই, কোনো আলো এবং তাপ নেই, কিন্তু কেমন জানি গ্লোয়িং হোয়াইটনেসটা এতক্ষণ যা ছিল সেটা চেঞ্জ হয়ে ডাল রেড হয়ে গেল। অ্যাজ ইফ অ্যাবাউট টু গো আউট সাডেনলি, মনে হয় যেন হঠাৎ করে যেন চলে গেল। স্ট্রাইকেন টু ডেথ বাই দ্য টাচ অফ দ্যাট গ্লুম ব্রুডিং ওভার আ ক্রাউড অফ মেন, হ্যাঁ, যে অনেক মানুষের উপরে একটা গ্লুমি ভাব যেন ব্রুডিং হয়ে আছে, তার টাচে হঠাৎ করে যেন কেমন হলো, স্ট্রাইকেন টু ডেথ, মানে হঠাৎ করে যেন সব কিছু শেষ হয়ে গেল, মারা গেল। এরকম করে হঠাৎ করে সূর্যটা ডুবে গেল, আর চারিদিক সাদা একটা ভাব ছিল সেটা কেমন হয়ে গেল, ডাল রেড হয়ে গেল। কারণ আমরা জানি সূর্য যখন ডুবে যায় তখন কেমন হয় বলো, কেমন আলো ধারণ করে বলো? লাল লাল হয় না স্যার? স্যার সব বিশেষ করে সমুদ্র বা এই জায়গা থেকে যদি আমরা যে জিনিসটাকে খেয়াল করি তাহলে এই যে দেখো এখানে কেমন লাগছে না দেখতে, এই যে দেখো এই অবস্থাগুলো হচ্ছে, ঠিক আছে, এই যে এরকম সাদা ছিল এতক্ষণ, এখন এরকম রেড হয়ে গেল। তবে দেখো এই যে ডাল রেড উইদাউট রেইজ অ্যান্ড উইদাউট হিট। আচ্ছা দেখো এখান থেকে আমি একটু আগাই গেলাম, এখানে জাস্ট কিছু বর্ণনা আছে, অনেকক্ষণ বর্ণনা আছে, এগুলো আসলে সময় লাগে, ধীরে ধীরে পড়তে পারলে এখানে ভালো লাগে। এই যে এখান থেকে মেনলি শুরু দেখো, দ্য সানসেট, সূর্য ডুবে গেল, দ্য ডাস্ক ফেল অন দ্য স্ট্রিম অ্যান্ড লাইটস বিগিন টু অ্যাপিয়ার অ্যালং দ্য শোর, মানে রাতের যে আলো, তাই তো বৈদ্যুতিক বাতি সেগুলো জ্বলতে শুরু করলো। দ্য চ্যাপম্যান লাইট হাউস, আ 3-legged থিং ইরেক্ট অন আ মাড ফ্ল্যাট শোন স্ট্রংলি। তাহলে দ্য চ্যাপম্যানস লাইট হাউস, লাইট হাউস মানে লাইট হাউস কাকে বলে বলো? বাতিঘর স্যার, সমুদ্রে যে লাইট থাকে বোঝার জন্য, তাই তো, দিক নির্দেশনার জন্য যে বাতিঘর থাকে সেটা হচ্ছে 3-legged থিং। ইরেক্ট মানে কি, যেটা নির্মাণ করা হয়েছে অন আ মাড ফ্ল্যাট, মানে মাটি দিয়ে তৈরি একটা ফ্ল্যাট জায়গাতে চ্যাপম্যানস লাইট হাউসটা তৈরি করা হয়েছে, সেখানে লাইটটা শোন স্ট্রংলি। লাইটস অফ শিপস মুভড ইন দ্য ফার ওয়ে, আর দূরে দেখো শিপের লাইটগুলো কেমন মুভ করছে, কারণ কি শিপ যেহেতু আসা যাওয়া করছে তার লাইটগুলো যেন মুভ করছে। আর গ্রেট স্টার অফ লাইটস গোয়িং আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, অসংখ্য লাইট আসছে আর যাচ্ছে, জাহাজ তো আর দেখা যাচ্ছে না, এখন শুধু লাইট দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য ফার্দার ওয়েস্ট অন দ্য আপার রিচেস দ্য প্লেস অফ মনস্টারাস টাউন ওয়াজ স্টিল মার্কড অমিনাসলি অন দ্য স্কাই। আর ওই যে আপার রিচেস দ্য প্লেস, হ্যাঁ, তাহলে অন দ্য আপার অ্যান্ড দ্য ফার ওয়েস্ট অন দ্য আপার রিচেস, মানে যেখানে সমুদ্র আছে, পাহাড়গুলো আছে, সেখানে কি হচ্ছে, দ্য প্লেসেস অফ মনস্টারাস টাউন ওয়াজ স্টিল মার্কড অমিনাসলি অন দ্য স্কাই। এখনো দূর থেকে দেখলে মনে হচ্ছে কি পুরো শহরটা যেহেতু মনস্টারাস টাউন, সেটা যেন এখনো অমিনাসলি একটা অশুভ লক্ষণের মতো দেখতে লাগছে। আ ব্রুডিং গ্লুম ইন দ্য সানশাইন, আ লুরিড গ্লেয়ার আন্ডার দ্য স্টার। লুরিড গ্লেয়ার বলতে কি বোঝায় বলো? লুরিড কি, লুরিড গ্লেয়ার, আর দেখি স্যার মনোমুগ্ধকর দৃষ্টি এমন কিছু। গ্লেয়ার মানে কি, একদম চোখ ধাঁধানো, তাই তো, এই যে এরকম ভাবে চোখ যেমন লাইট ওঠে না, এই যে এইরকম লাগে দেখতে, যেটা চোখ দিয়ে ঠিক মতো ক্লিয়ারে বোঝা যায় না। মানে শহর যেহেতু দূরে, যেহেতু সমুদ্রের কি পাশে যদি বসে থাকা হয় তাহলে নিশ্চয়ই শহর থেকে, টাউন থেকে অসংখ্য লাইট, হ্যাঁ, লাইটের আলো আকাশের দিকে ছড়ে আসবে, আসবে না বলো? তো সেই তাই বলছে টাউন ওয়াজ স্টিল মার্কড অমিনাসলি অন দ্য স্কাই, আ ব্রুডিং গ্লুম ইন সানশাইন, আর লুরিড গ্লেয়ার আন্ডার দ্য স্টার। তাহলে উপরে আকাশ আর নিচে রয়েছে গ্লেয়ারিং লাইট হচ্ছে। অ্যান্ড দিস অলসো সেইড মার্লো সাডেনলি হ্যাজ বিন ওয়ান অফ দ্য ডার্ক প্লেসেস অফ দ্য আর্থ। এটা হঠাৎ করে এটাই তার শুরু, বলছে অ্যান্ড দিস অলসো, দিস মানে এই লন্ডন শহরটাও, যে শহরটাকে আমরা মনে করি কি বলা ছিল কি গ্রেটেস্ট, হ্যাঁ, এখানে কি বলা হলো লন্ডন শহরকে, বলো কি বলে সম্বোধন করা হয়েছিল এখানে? দ্য বিগেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট টাউন অন আর্থ। সেটাকেই মারলো হঠাৎ করে, এতক্ষণ চুপ করে ভাবতে ভাবতে হঠাৎ করে বলে বসলো কি যে অ্যান্ড দিস অলসো সেইড মার্লো সাডেনলি হ্যাজ বিন ওয়ান অফ দ্য ডার্ক প্লেসেস অফ দ্য আর্থ। এর এত লাইট থাকা সত্ত্বেও একে আমার মনে হয়েছে কি ওয়ান অফ দ্য ডার্ক প্লেসেস। বুঝতে পেরেছ? তাই বলছে হি ওয়াজ দ্য অনলি ম্যান অফ আস হু স্টিল ফলোড দ্য সি। বলছে আমরা যে 5 জন আছে তার ভিতরে সেই একমাত্র মানুষ যে এখনো
কি কি করে? ফলোড দ্য সি। সি ফলো করা মানে কি? সমুদ্রে ঘুরে বেড়াই বা সমুদ্রে ঘুরে বেড়ানো, তাই তো? বিভিন্ন জায়গায় যাওয়া, ঠিক অনেকটা সে গালিভার ট্রাভেলসের মতো, ঠিক আছে তো? গালিভারের মতো বিভিন্ন জায়গায় যায়। দ্য ওয়ার্স্ট দ্যাট কুড বি সেইড অফ হিম ওয়াজ দ্যাট, বলতে তার সবচেয়ে যে খারাপ জিনিসটা আমরা বলতে পারি সেটা হলো হি ডিড নট রিপ্রেজেন্ট হিজ ক্লাস। সে কখনো তার ক্লাসকে রিপ্রেজেন্ট করে না, কারণ সে যা মানুষ তার থেকে সে অন্য ধরনের মানুষ। হি ওয়াজ আ সিম্যান বাট হি ওয়াজ আ ওয়ান্ডারার টু, হোয়াইল মোস্ট সিম্যান লেড, ইফ ওয়ান মে সো এক্সপ্রেস ইট, আ সিডেন্টারি লাইফ। দেখো হ্যাঁ, অধিকাংশ সিম্যান সিডেন্টারি লাইফ লিড করে। সিডেন্টারি মানে বুঝো তো? সিডেন্টারি লাইফ কি? স্থবির জীবনযাপন করা, তাই তো? মানে চলাচল কম করা। দেখো সিডেন্টারি লাইফস্টাইল। দেখো সিডেন্টারি মানে হচ্ছে কি? টেন্ডিং টু স্পেন্ড মাস টাইম সিটেড, সামওয়াট ইনঅ্যাক্টিভ। তাহলে অধিকাংশ সমুদ্রে চলাচল মানুষটা সিডেন্টারি লাইফ লিড করে, কিন্তু সে একজন মানুষ যে সিম্যান হওয়া সত্ত্বেও সে হচ্ছে কি? একজন ওয়ান্ডারার। সে খুব ভ্রমণ করেছে। দেয়ার মাইন্ডস আর অফ দ্য স্টে অ্যাট হোম অর্ডার। হ্যাঁ, অধিকাংশ মানুষের মাইন্ড হচ্ছে কেমন? সবসময় বাড়িতে থাকার ইচ্ছা। দেয়ার মাইন্ডস আর অফ দ্য স্টে অ্যাট হোম অর্ডার মানে কি? তারা সবসময় কেমন অর্ডারে থাকে? সবসময় মন চায় কি? বাড়িতেই থাকতে। আর সেই বাড়ি কোনটা ওদের? দেয়ার হোম ইজ অলওয়েজ উইথ দেম, দ্য শিপ। আর তাদের বাড়ি কোনটা বলো? যারা সিমেন বাড়ি হচ্ছে শিপ, আর তাদের দেশ কোনটা? শিপ। সো ইজ দেয়ার কান্ট্রি দ্য সি। আর তাদের দেশ কোনটা বলো? সি। সি হচ্ছে তাদের দেশ, আর শিপ হচ্ছে তাদের হোম, ঠিক আছে তো? তাই বলছে তারা সবসময় এখানেই থাকে, কারণ গেজে তার চলাচল জাহাজেই থেকে শুধু সমুদ্র ঘুরে বেড়ানো, এইটুকুই কাজ। ওয়ান শিপ ইজ ভেরি মাচ লাইক অ্যানাদার। হ্যাঁ, এক শিপ আর এক শিপের মতোই। অ্যান্ড দ্য সি ইজ অলওয়েজ দ্য সেম। আর যেখানেই যায় না কেন সি দেখতে একই রকম। তো এরকমভাবে বর্ণনা করছে, মানে তার কথা বলছে যে সে এই কথাটা কেন বললো, কী কারণে বললো, সেই বিষয়টা এখানে আনা হয়েছে। আমরা যদি একটু দেখা যায়, বুঝতে হিজ রিমার্ক ডিড নট সিম অ্যাট অল সারপ্রাইজিং। হচ্ছে সে একটা কথা বলো না যে এটাও পৃথিবীর মধ্যে একটা ডার্কেস্ট প্লেস, এই কথা সে বললেও তেমন কেউ আশ্চর্য হয়নি। দেখো হিজ রিমার্ক ডিড নট সিম অ্যাট অল সারপ্রাইজিং, ইট ওয়াজ জাস্ট লাইক মার্লো। মার্লোর মতোই। ইট ওয়াজ অ্যাকসেপ্টেড ইন সাইলেন্স। মার্লো যেমন অবজারভার হিসাবে খুবই সাইলেন্ট লাইফ লিড করে, ঠিক একইভাবে সকলে এটা অ্যাকসেপ্ট করে নিল তার কথাটা, সাইলেন্স, মানে কেউ কিছু বললো না। নো ওয়ান টুক দ্য ট্রাবল টু গ্রান্ট ইভেন। হ্যাঁ, এই কথার যে প্রতিবাদ করবে, একটু মানে রাগ করবে, কেউ করলো না। অ্যান্ড প্রেজেন্টলি হি সেইড ভেরি লো। এবং ঠিক কিছুক্ষণ পরে সে আবার বলে উঠলো, আই ওয়াজ থিঙ্কিং অফ দ্য ভেরি ওল্ড টাইমস। আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ছে। হোয়েন দ্য রোমান্স ফার্স্ট কেম হেয়ার। মানে আমি চিন্তা, মনে পড়ছে না তো, আমি চিন্তা করতেছি সেই আগের দিনের কথা, সেই ওল্ড টাইমের কথা, যখন রোমানরা এখানে প্রথম এসেছিল। ওল্ড, আমরা জানি তো, হিস্ট্রি পড়েছি না আমরা, বলো? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছি, তাই না? মিডিল ইংলিশ মানে ওল্ড শুরু হলো কখন? যখন রোমানরা আমাদের ছেড়ে চলে গেল। তার আগ পর্যন্ত রোমানরা এখানে ছিল, তারপরে রোমানরা এসেছিল এই জায়গায়। তাহলে রোমানরা যখন প্রথম এখানে এসেছিল, বলছে আমি সেই দিনের কথা ভাবছি। 1900 years ago, the other day, the light came out of this river scenes. হ্যাঁ, ইউসেনাইটস এসেছিল না এরকমভাবে, লাইট এখান দিয়েও নিশ্চয়ই এসেছিল। কতদিন আগে? 900 বছর আগের। লাইট কেম আউট অফ দিস রিভার সিনস। তারপর থেকে কি এই নদী থেকে লাইট আসছে? ইউসেনাইটস, ইয়েস। বাট ইট ইজ লাইক আ রানিং ব্লেজ অন আ প্লেন, লাইক আ ফ্ল্যাশ অফ লাইটনিং ইন দ্য ক্লাউডস। উই লিভ ইন দ্য ফ্লিকার, মে ইট লাস্ট অ্যাজ লং অ্যাজ দ্য ওল্ড আর্থ কিপস রোলিং। হ্যাঁ, বলছে কি? বাট ইট ইজ লাইক রানিং ব্লেজ অন আ প্লেন, লাইক আ ফ্ল্যাশ অফ লাইটনিং ইন দ্য ক্লাউড। হ্যাঁ, কিন্তু তখন লাইটটা কেমন ছিল বলো? ওই রকম রানিং ব্লেজের মতো, মানে কি? গনগনে আগুনের মতো। একটা মনে করো মাঠে আগুন জ্বলছে, হঠাৎ করে ক্লাউডে লাইটেনিং হয়েছে, তার যে ফ্ল্যাশিং, সেখান থেকে যেমন লাইট আসে, তখন সেই রকম লাইট তখন আসতো। কিন্তু এখন আমরা কেমন বসবাস করছি? উই লিভ ইন দ্য ফ্লিকার। ফ্লিকার মানে কি? হালকা আলো, তাই না? আলোর ঝলকানি মাত্র। তার মানে কি? সেই ভালো দিনটা, এই লাইট দিয়ে কি বোঝাতে যাচ্ছে আসলে? এখানে লাইট বলতে কি আসলে আলোই বোঝাচ্ছে, নাকি আসলে আমাদের মধ্যে যে চিন্তা ভাবনার যে মানে কি হলো পবিত্রতা বা সুচিন্তা ভাবনা, এগুলোকে বোঝাচ্ছে কিনা বলো? জি স্যার। তাই না? যে যখন হয়তো রোমানরা ছিল তখন হয়তো আমরা এরকম ভালো ছিলাম, কিন্তু আমরা আবার খারাপ হয়ে গেছি। বাট ডার্কনেস ওয়াজ হিয়ার ইয়েস্টারডে।
ইমাজিন দ্য ফিলিং অফ আ কমান্ডার অফ আ ফাইন, হোয়াট ডু ইউ কল হিম? ঠিক আছে তো, ট্রাই হিম ইন দ্য মেডিটেরিয়ান, অর্ডার সাডেনলি অন দ্য আর্থ, রান ওভারল্যান্ড অ্যাক্রস দ্য গলস ইন হারি। গলস বুঝো? গল, গল কি জিনিস? সেটা একটা খেলা না? না স্যার, বিয়ে বোঝায় না। ইতে সাগর। একটু খেয়াল করো, গল বলতে ফ্রান্সের পূর্বের নাম কি জানো তো? এই ফ্রান্সের জায়গাটাকে আমরা গল বলি। দেখো, আর নেটিভ আর ইনহেবিটেন্ট অফ অ্যান অ্যানশিয়েন্ট গল। গল হচ্ছে কি একটা দেশের বা একটা জায়গার নাম তৎকালীন সময়ে, ঠিক আছে তো? আর এটা পুরো হচ্ছে গল। দেখো, দেখো আমরা যদি বলি গল্ড ইজ দ্য ওল্ড নেম অফ, দেখো কোন দেশের ওল্ড নেম? এই যে কয়েকটা দেশ মিলে, হ্যাঁ, দ্য গল ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট নেম ফর আ রিজিয়ন অফ ওয়েস্টার্ন ইউরোপ দ্যাট ইনক্লুডস মডার্ন ডে ফ্রান্স, বেলজিয়াম অ্যান্ড পার্টস অফ সুইজারল্যান্ড অ্যান্ড দ্য নেদারল্যান্ড, জার্মানি অ্যান্ড নর্দার্ন ইটালি। এগুলোকে একসাথে গল বলা হতো। হোয়াইল দ্য নেম গল ওয়াজ ইউজ ডিউরিং রোমান টাইমস, দ্য রিজিয়ন ওয়াজ লেটার নেমড ফ্রান্স আফটার দ্য ফ্রাঙ্কস কনকোয়ার্ড ইট। অ্যানশিয়েন্ট নেম গল, ঠিক আছে তো, গল বলা হতো। আর মডার্ন কান্ট্রিগুলোয় গল ভেঙে হয়েছে ফ্রান্স, বাট অলসো ইনক্লুডস মডার্ন ডে বেলজিয়াম, লুক্সেমবার্গ, পার্টস অফ সুইজারল্যান্ড, দ্য নেদারল্যান্ডস, জার্মানি অ্যান্ড নর্দার্ন ইটালি। বুঝতে পেরেছো? এটা কোথা থেকে? দেখো, দ্য নেম চেঞ্জ ফ্রম গল টু ফ্রান্স আফটার দ্য ফ্রাঙ্কস কনকোয়ার্ড দ্য রিজিয়ন ইন দ্য 5th century AD। এই সময় মানে ফ্র্যাঙ্ক নামে একজন, তাই তো, রাজা এটা দখল করে নেয়। দ্য নেম ফ্রান্স কেম ফ্রম দ্য ফ্রাঙ্কস ইন দ্য টার্ম অফ ফ্রান্সিকা ওয়াজ ইউজড ফর দ্য কিংডম দে এস্টাবলিশ। তাহলে ফ্রান্সিয়া থেকে এসেছে ফ্রান্স, মেনলি ফ্রাঙ্ক থেকে, এইভাবে নামগুলো এসেছে। তাহলে গল, গল যখন গলস বুঝে তখন গলসের মানুষগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে তো? একটা হচ্ছে দ্য গলস ইন আ হারি। তো এখানে এইভাবে বর্ণনা করতেছে দিয়ে। দেখো, মূল কথা হলো যদি আমরা ধীরে সুস্থে না পড়ি, তাড়াহুড়ো করে এটা গল্প বোঝানো, কারণ এগুলো তো গল্প কাহিনী না অনেকটা। এখানে এক ধরনের কি এই এই মানে নভেলটা হচ্ছে বা নভেলাটা হচ্ছে অনেকটা রিফ্লেকটিভ টাইপের রাইটিং, ঠিক আছে তো? এখানে কোনো ধারাবাহিক কিন্তু গল্প নাই। বুঝতে পেরেছো? আমরা কি পড়েছি যে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক পড়েছিলাম না? এটা মডার্ন লিটারেচারে কি একটা পার্ট না, বলে একটা ফিচার না? হ্যাঁ, তো এখানে শুধু রিফ্লেকশন চলবে, তাই তো? এখানে গভীর আলোচনা চলবে। অতএব এগুলোকে বুঝতে হলে তোমাকে ধীরে ধীরে বিষয়গুলোকে বুঝতে হবে যে আসলে কি বলতে যাচ্ছে এখানে। কম্প্যারিজন চলবে, কম্পারেটিভ স্টাডি চলবে, হ্যাঁ। তো এই জন্য এখানে ধীরে না পড়লে হঠাৎ, যেহেতু গল্প কাহিনী নাই, আমাদের বুঝতে অসুবিধা হতেই পারে। হ্যাঁ, বুঝতে পেরেছ? তো এখানে তাহলে তিনি মেনলি আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডে ফিরে যাবেন, মানে মার্লোর কাছ থেকে গল্প শুনবেন হয়তো, সেটা আমাদের রাইটার এখানে বলবেন। তো দেখো, আমরা যদি একটু আগিয়ে যাই, দেখো এখানে একটা রিফ্লেকটিভ টাইপের কথা, মানে তার কথা চলে আসছে হঠাৎ। দেখো, দে মাস্ট হ্যাভ বিন ডাইং লাইক ফ্লাইস হেয়ার, ও ইয়েস হি ডিড ইট ভেরি ওয়েল টু, নো ডাউট, অ্যান্ড উইদাউট থিঙ্কিং মাস অ্যাবাউট ইট এদার। তাহলে এখানে আমরা কাকে নিয়ে কথা বলছি মেইনলি, মানে কার মুখস্বরূপ হয়ে কথাটা বলা হচ্ছে এখানে, বলো? এখানে মেইন ক্যারেক্টার হিসেবে কাকে দেখানো হচ্ছে? রাইটার আলাদা, মার্লো আলাদা, ঠিক আছে তো? হ্যাঁ, কারণ এখান থেকে বলছি, দেখো এখানে রাইটার মার্লোর কথা, মার্লো আর রাইটার কিন্তু কি একই জন না, দুইজন কিন্তু আলাদা, এবং সবাই মনে হয় একসাথে মানে থাকে, ফ্রেন্ড টাইপের মানুষ নাকি, একটু ফ্রেন্ডলি মানুষ, একজন আরেকজনের সাথে একটা সম্পর্ক আছে। এখানে 5 জন থাকছে, এই গল্প কাহিনীটাই আমাদেরকে চলবে। এবং দেখো তো, এই মানে নভেলটার শেষে গিয়ে কি আমরা এখনো ওই জায়গাতে আছি না, অনেকটা সেই তোমার ইডিপাস রেস্কের মতো, তোমার যেখানে শুরু হয়েছে গল্পটা বলা যেখানে শুরু হয়েছে, শেষটাও কি সেখান থেকে বলা হচ্ছে না, বলো? দেখো, যদি আমরা সে কিন্তু বর্ণনা করছে এই যে মার্লো সিস্ট, একটু খেয়াল করো, আমরা এতক্ষণ মার্লোর গল্প শুনছিলাম। দেখো, মার্লো সিস্ট অ্যান্ড স্যাট অ্যাপার্ট, মানে মার্লো বসে পড়লো। তাহলে মার্লো গল্প বলছিল আর রাইটার এগুলো লিখছে। দেখো, মার্লো সিস্ট অ্যান্ড স্যাট অ্যাপার্ট, ইনডিস্টিংক্ট অ্যান্ড সাইলেন্ট, ইন দ্য পোজ অফ আ মেডিটেটিং বুদ্ধা। বুদ্ধদেব যেমন করে বসে মেডিটেট করে না, ওইরকম একটা পোজ নিয়ে সে বসে পড়লো। নো বডি মুভড ফর আ টাইম, তার কথাগুলো শোনার পর একজনও যেন নড়ল না। উই হ্যাভ লস্ট দ্য ফার্স্ট অফ দ্য এভ, সেইড দ্য ডিরেক্টর সাডেনলি। হ্যাঁ, ডিরেক্টর করলো কি, যে হচ্ছে নৌকা পরিচালনা করবে, সে হঠাৎ করে বলছে যে এই মার্লোর গল্প শুনতে শুনতে আমরা তো একটা
এব তো ছেড়েই দিলাম। টাইড অ্যান্ড এব অ্যান্ড টাইড মানে কি বলো? টাইড মানে জোয়ার, আর এব মানে কি? আচ্ছা, ভাটা, জল ভাটা। তো বলছি আমরা একটা লস্ট করলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে আই রেইজড মাই হেড, তখন আমি রাইটার বলতেছে আমি মাথা তুললাম। দ্য অফিং ওয়াজ বার্ড বাই আ ব্ল্যাঙ্ক, দেখো ব্ল্যাক ব্যাঙ্ক অফ ক্লাউড অ্যান্ড দ্য ট্র্যাঙ্কুয়াল ওয়াটার ওয়ে লিডিং টু দ্য আটারমোস্ট এন্ড অফ দ্য আর্থ ফ্লোড সোমবার ওভার দ্য। তাহলে এইখানে তাহলে আমরা এইটুকু একটা বুঝলাম যে ভিতরের যে কাহিনীগুলো আছে এই কাহিনীগুলো কার বলা বলো? এই কাহিনীগুলো কার বলা? মারলো। মার্লোর বলা, তাই তো? মার্লো তার এক্সপিরিয়েন্স বর্ণনা করছে। কোথাকার এক্সপিরিয়েন্স বলো? সে যখন ওই যে কঙ্গোতে গিয়েছিল সেটার কাহিনী, ঠিক আছে? এখন এই কঙ্গোতে কি মানে কেমন যে ব্রিটিশরা যে এখানে গিয়েছিল সেখানে তারা কি করলো বলো? কেমন ভাবে তারা ব্রিটিশরা কি কি করছিল? স্যার আইভরি কালেক্ট করতেছিল না, ওই ট্রেডিং করতেছিল আর কি, কোম্পানি করছিল ওখানে। ওখানে তারা একটা কোম্পানি সেট আপ করেছে নাকি? ওদের মূল উদ্দেশ্য ছিল কি যে এই অশিক্ষিত মানুষগুলোকে কি কি করবে? স্যাভেজ মানুষগুলোকে কি করবে বলো? আধুনিকায়ন করবে নাকি? তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত করবে। কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে গিয়ে তারা করলো কি ওখানে? ওখানে যাওয়ার পর ওখানকার যে আইভরি, ওখানকার যে গোল্ড, হ্যাঁ, এইগুলো দেখে তারা লোভে পড়ে যায়। আইভরিটা কি বলো তো? আইভরিটা কি? হাতির দাঁত। হাতির দাঁত। হ্যাঁ, হাতির দাঁত। আসলে এই নভেলগুলো তো ছোট ছোট কাহিনী হলে পড়ায় দেওয়া যায়, কিন্তু এগুলো আসলে খুব মুশকিল। আমি একটু সামারিতে চলে যাই, ঠিক আছে তো? এগুলো পড়তে পারলে খুব ভালো লাগবে। মানে মোটামুটি তুমি যদি একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে পড়ো, মানে একটা মনে হবে জানো তুমি একটা কি বলবো, একটা আফ্রিকার একটা জঙ্গলের ভিতর চলে গেছো, হ্যাঁ, এরকম একটা অবস্থান তৈরি হবে এবং তুমি যেন নিজের চোখে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এরকম একটা ব্যাপার কাজ করবে, হ্যাঁ। তো যাই হোক, দেখি আমরা এখান থেকে একটু পড়ি। দেখো এই জায়গায় আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো একটু পড়ি, তাহলে ওইখানকার কিছু কিছু কথা আসবে। দেখো, হার্ট অফ ডার্কনেস ওয়াজ রিটেন এট দ্য হাইট অফ ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম ডিউরিং দ্য লেট 19th সেঞ্চুরি। যেহেতু ইম্পেরিয়ালিজম চলছে, তার মানে মার্লো ওই রোমান সাম্রাজ্য বা রোমান সাম্রাজ্যের সময়ে যে ইংল্যান্ড ছিল সেটাকে সে পছন্দ করছে, কিন্তু বর্তমানটা না, কারণ বর্তমানে লাইট নেই, সবাই শোষণের মধ্যে আছে, হ্যাঁ। দেখো, অ্যান এরা অফেন কল্ড দ্য এজ অফ এম্পায়ার, এটাকে এজ অফ এম্পায়ার বলা হয়। বলছে এই ইউরোপিয়ান পাওয়ার্স হ্যাড বিগ্যান ক্রেভিং আফ, দেখো, আফ্রিকা ইন হোয়াট বিকাম নন অ্যাজ দ্য স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, মানে একদম আফ্রিকার যা সম্পদ আছে তারা যেন এমনভাবে তুলে নিয়ে আসতেছে মানে যেন একদম চেচে ছেলে নিয়ে চলে আসবে, হ্যাঁ। দেখো দেখো, কার্ভিং আফ্রিকা, তারা যেন আফ্রিকাকে কি করছে, পুরো ম্যাপে যেমন করে কার্ভ করে বা অঙ্কন করে ওইরকমভাবে প্রত্যেকটা, হ্যাঁ, কোনা, প্রত্যেকটা জায়গাকে যেন তারা কি কি করে ফেলছে, ধরে ফেলতেছে, হ্যাঁ। সরি আমি একটু দাঁড়াও, একটু মিউট রাখি, একটু কাজ। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। দেখো এখানে বলছে ফলোইং দ্য বার্লিন কনফারেন্স অফ 1884 to 1885, এটা একটা, বার্লিন কোন দেশের বলো তো? বার্লিন স্যার জার্মানি। 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 রাজধানীর নাম নাকি? জার্মানির রাজধানীর নাম কি? তাহলে বার্লিন কনফারেন্সের পর মোস্ট অফ দ্য কন্টিনেন্ট ওয়াজ ডিভাইডেড, দেখো, হ্যাঁ, ডিভাইডেড অ্যামং ইউরোপিয়ান নেশনস, মানে অধিকাংশ মহাদেশগুলো কি করা হয়েছিল, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেন নিজের বলে ভাগ করে নিয়েছিল, আন্ডার দ্য প্রিটেক্সট অফ ব্রিঙ্গিং সিভিলাইজেশন অ্যান্ড প্রোগ্রেস টু প্রিমিটিভ পিপলস, হ্যাঁ, যে তারা একটা মানে কি করছিল, ভাব নিয়েছিল, একটা ভান করছে, কিসের ভানের অধীনে তারা কাজ করছে, যে তারা এই প্রিমিটিভ পিপলকে বা অশিক্ষিত মানুষজনকে তারা সভ্যতা বা উন্নতি, তাই তো, তাদেরকে করানোর জন্য তারা যেন এক একটা অংশ ভাগ করে নিয়েছে। কেউ যাবে দক্ষিণ আমেরিকাতে, কেউ যাবে এশিয়াতে, কেউ যাবে দক্ষিণ এশিয়ায়, কেউ যাবে আফ্রিকাতে, হ্যাঁ, গিয়ে তারা করবে কি, এগুলোকে
শিক্ষিত করবে, সিভিলাইজড করবে, এই যেন তাদের ছিল দায়িত্ব। হাউভার দেখো এই যে বিনিথ দিস হিউম্যানিটেরিয়ান ক্লেইমস লে আ ব্রুটাল সিস্টেম অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড গ্রিড। হ্যাঁ, তাহলে এটা হিউম্যানিটেরিয়ান হলেও এর আন্ডারে রয়েছে কি খুবই নিষ্ঠুর সিস্টেম, যেখানে এক্সপ্লয়টেশন এবং গ্রিড আছে, যারা লোভে। বলছে দ্য আফ্রিকান কলোনিজ ওয়ার সোর্সেস অফ র ম্যাটেরিয়ালস লাইক আইভরি, রাবার, গোল্ড, আর এগুলো ছিল কি মার্কেটস ফর ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি। দ্য মোস্ট ইনফেমাস এক্সাম্পল অফ ইম্পেরিয়াল ব্রুটালিটি ওয়াজ কিং লিওপার্ডস, দেখো কঙ্গো ফ্রি স্টেট। তাহলে লিওপার্ডস কঙ্গো ফ্রি স্টেট, যেখানে লিওপার্ড বেলজিয়ান যে, তাই তো কিং সে ধরেই নিয়েছে দেখো, হ্যাঁ, যে এগুলো আমার এলাকা, ক্লেইম দেখো, হ্যাঁ। এবং এইটাই মেনলি দেখো হুইচ সার্ভড অ্যাজ দ্য ডিরেক্ট ইন্সপিরেশন ফর দ্য হার্ট অফ ডার্কনেস। Although Leopold claimed to establish the Congo as a philanthropic venture to abolish slavery, তাহলে তিনি চেয়েছিলেন এই যে সেই বেটা লিওপার্ড, হ্যাঁ, তারপর ইট বিকাম আ সাইট অফ হরিফিক অ্যাট্রোসিটিস, মিলিয়ন্স অফ কঙ্গোলিজ, মানে কঙ্গোর মানুষদের কঙ্গোলিজ বলে, ওয়ার ইনস্লেভড, মিউটিলেটেড অ্যান্ড কিল্ড, তাদেরকে অনেকে মিউটিলেট মানে বুঝো তো, হাত পা কেটে দেওয়া, জিভ কেটে দেওয়া, যেমনটা কার ক্ষেত্রে ঘটেছিল, স্যার অরণ্যক। হ্যাঁ, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, জিভ কেটে ফেলা, আস্তে আস্তে হ্যাঁ শেষে মাথাও কেটে ফেলা, এরকমটা যেমন ঘটেছিল সেটার কথা এখানে বলা হচ্ছে। কি বুঝতে পারছো? দেখো যদি আমরা হ্যাঁ স্যার। নেটের অবস্থা এত খারাপ, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো আফ্রিকার এই হ্যাঁ জঙ্গল, স্যার। দেখো কিভাবে এদের গলায় কাঠ বেঁধে, হ্যাঁ, লাইন, এটা আছে না হার্ট অফ ডার্কনেসের মধ্যে কাহিনীটা আছে না, যে তাদেরকে কীভাবে নেওয়া হচ্ছে, যে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মাজায় কি বাঁধা, চেন বাঁধা, আর গলায় কাঠ দিয়ে আটকানো, বুঝতে পেরেছো? এই যে দেখো এই ইমেজটা যদি দেখো একটু খেয়াল করতে পারবা এই জায়গাতে। তারপরে আরেকটা কি আছে, যে কার্সের যে বাড়ি বা তার যে থাকার জায়গা, তার আশেপাশে কি মানুষ, মানে কি, মানে হত্যা করা মানুষের মাথা ইয়া করা আছে, বুঝতে পারছো? তার বাড়ির চারপাশে ওই বাঁশের বা কাঠের মাথার উপরে লাগিয়ে দেওয়া আছে, এটা চিহ্ন তার, বুঝতে পারছো? আফ্রিকার মানুষদেরকে কেটে তাদের মাথাগুলোকে কি করছে, তার বাড়ির চারপাশে পুঁতে রাখছে, ঠিক আছে তো, মানে লাঠির উপরে দিয়ে রাখছে, এরকম কিছু পাইছো না ওখানে? হ্যাঁ স্যার, ওরা যারা রিভিল তার বিরুদ্ধে করছিল আর কি, রিভিল ঘোষণা করছিল, ওদেরকে ও ওরকম মানে অন্যরা যেন ওনাকে দেখে ভয় পায়, ওই জন্য মাথা টাথা কেটে এই ওখানে রেখে দিত, ঠিক আছে তো? তো দেখাচ্ছে যে হিংস্রতার ব্যাপারগুলোকে, ঠিক আছে তো? তাই বলছি দেখো, কনরাড হ্যাভিং উইটনেস দ্য কঙ্গো ফ্রাস্ট্রেটেড ইন 1890 while employed by a Belgian trading company was deeply affected by the cruelty he observed. His journey provided the raw material for Heart of Darkness. এগুলো একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস বলা হচ্ছে, আর এটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, দেখো গাড়িটা কি নষ্ট করছে। একটু মিউট রাখো। বলছে জোসেফ কনরাড was not an English by birth but Polish. মিউট রাখতে হবে গো, কার এটা? এটা মার খালে এটা সুরতের। আচ্ছা, তাই কি বলছে দেখো, যে হিজ আর্লি লাইফ, এইখানে যদি আমরা দেখি তার জীবনটা আমার দরকার নেই, ওটা একটু তোমরা নিজেরা পড়ে নিবা। এইখানে একটু খেয়াল করো, দেখো হি saw the first hand the moral bankruptcy of European imperialism and the dehumanizing effects of greed, তিনি দেখেছেন, হ্যাঁ। দেখো in 1890 Conrad took command of a steamboat on the Congo River working for a Belgian trading company. The journey was harrowing. He encountered extreme cruelty, disease and death. The experience shattered his romantic illusions about exploration and human progress. ঠিক আছে তো?
যে ইউরোপিয়ানরা মানুষের প্রোগ্রেসের জন্য বা সিভিলাইজেশনের জন্য যে কাজ করছিল তিনি সেটা একটু রোমান্টিকভাবে প্রথমে দেখেছিলেন, কিন্তু যখন নিজে গিয়ে দেখলেন তখন বোঝা গেল কি যে যতটুকু না তারা প্রোগ্রেসের জন্য গিয়েছে, মানে কাদের প্রোগ্রেস, ওই প্রিমিটিভ পিপলদের জন্য বা ব্ল্যাক পিপলদের জন্য, তার থেকে বরং নিজেদের উন্নতির জন্য তারা বেশি আকাঙ্ক্ষিত। সেখানে গোল্ড চুরি করা, সেখানে হাতি হত্যা করে তার দাঁতগুলোকে নিয়ে আসা, এগুলো ছিল তাদের কাজ। ঠিক আছে, এই ব্যাপারটাই যে কলোনিয়ালিজমের ব্যাপারটা আমরা কতগুলো মোটামুটি এরকম পড়লাম বলো তো, মানে কলোনিয়াল ব্যাপারটাকে ব্যাপকভাবে দেখানো হয়েছে, এবং বিশেষ করে ব্ল্যাক হোয়াইটের যে একটা মানে কি যুদ্ধ বা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট পিপলদের যে বিরোধিতা, এটা কতগুলো রাইটিং পড়েছি আমরা বলো তো? কি কি পড়েছি মনে আছে? দু একটা বলো। কেউ নাই লাইনে নাকি? জি স্যার, আসতেছে না। মনে আসতেছে না? তাহলে আর কি হলো? মানে অরণ্যক, তারপর ইস্ট ইন্ডিয়া দিল একটা, তারপরে পরে আব্রাহাম লিঙ্কনের সেকেন্ড গেটিসবার্গ অ্যাড্রেস পড়েছো, লং ওয়াক টু ফ্রিডম পড়েছো, পড়োনি এগুলো? স্যার মার্টিন লুথারের আই হ্যাভ এ ড্রিম ড্রিম ছিল। পড়েছো, তাই তো? ব্ল্যাক হোয়াইটদের যে বিরোধিতা বা বিরোধী যে আন্দোলন, ওটা তো পড়েছোই। তারপরে আর কি পড়েছো? অরণ্যকে পড়েছো, তারপরে তোমার রবিনসন ক্রুসো, ওখানে তো হালকা এখানে দেখানো হয়েছে তাই না? রবিনসন ক্রুসোর ব্যাপারটা দেখছো। তারপরে হচ্ছে তোমরা এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নিয়ে লেখা বার্কের লেখা পড়েছো যেখানে, তারপরে শুটিং অ্যান এলিফ্যান্ট পড়েছো। সেখানে হয়তো হোয়াইট বা ব্ল্যাক নেই, কিন্তু ইউরোপিয়ানদের সাথে অন্যান্য যে আন্দোলন বা সংগ্রাম সেটা কিন্তু এখানে আমরা পেয়েছি। আচ্ছা, তো তোমাদের এই শীটটা কি আমি শেয়ার করেছি না করি নাই, আমি তো মনে করতে পারছি না। মনে হয় শেয়ার। তোমাদের কাজ হলো আজকে আমাকে একটু শেষ করতে হচ্ছে এখানে, আমি এখন একটু শেষ করব। তোমরা একটু আগামীকালকে নিব না, তার পরের দিন আমরা এটা একটু পড়বো, সামারিটা পুরোটা, ঠিক আছে? পুরো সামারি বলতেছি আমরা, এখানকার যে পার্ট ওয়াইজ যে আলোচনাটা, এটা পুরোটা একটু পড়াই দিব। তোমরা একটু তার আগের যে ব্যাকগ্রাউন্ড ইতিহাস, এই যেখানে যেমনটা কিছু ছবি অ্যাড করেছে, যে এরকম করে মাথা পোস্টের উপরে লাগিয়ে তার বাড়ির পাশে রেখে দিয়েছিল, এই যেখানে দেওয়া আছে। তো এরকম কিছু কথা দেওয়া আছে, যেমন সামারি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, এই কথাগুলো এই লেখাগুলো তোমরা একটু পড়ে নিবা। আর যদি সম্ভব হয় এই 2 দিনে এই শীটটাকে একটু পড়ে রিডিং দিয়ে ফেলা, ঠিক আছে তো? আচ্ছা স্যার। কারণ আচ্ছা পুরো স্যার। নভেলটা তো আর আমার পক্ষে পড়ানো সম্ভব না, কবিতাগুলো বা গল্পগুলো বা নাটকগুলো যেমন পড়াই দিচ্ছি, এখানে ওইটা হয়তো সম্ভব হচ্ছে না, কারণ এখানে আলোচনা বেশি, ঠিক আছে? আর আলোচনাটা একাকি বসে পড়ার মধ্যে খুব মজা আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু রাখতে হচ্ছে, তো সবাই ভালো থাকো, আজকে একটু রাখলাম, তো গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।